যে কোনো চারার এই পরিমাণ রোপণ করা নিয়ম, কিন্তু আমরা বেশিরভাগই এই পর্যন্ত রোপণ করি, এই পর্যন্ত পুঁতে দিই, এত তো পুঁতে দেওয়া যাবে না। যে দেখেন সঠিক নিয়ম, শিকড়গুলো দিয়ে দিলাম নিচে, এটা বেশি নিচে দেওয়া যাবে না। এই যে আসসালামু আলাইকুম দর্শক, চাষি দুলুমিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। দর্শক, বরাবর মতো আজকেও একটা নতুন ভিডিওতে চলে আসছি। আজকে দেখাবো কচুর চারা। এটা আছে লতি কচুর চারা, হ্যাঁ, বা লতিরাজ কচু বলে অনেকে। এটা আমাদের গ্রামে খুব কম হয়, বা এই ফসলটা খুব কম করে। এটা নাটোর, নড়াইল, যশোর, কুষ্টিয়া এদিক দিয়ে কিন্তু ভালো একটা বাম্পার ফলন বা ভালো একটা ফলন আবাদ করে। ওরা শুধু একটু না, ওরা বিঘা বিঘা জায়গা সম্পত্তি মানে এগুলা করে, আবাদ করে। এগুলো অবশ্য ভালো একটা ফসল, তেমন একটা পরিচর্যা করা লাগে না, এবং তেমন একটা সার প্রয়োগ বা তেমন পরিচর্যা করা লাগে না। তা আমরা এই ফসলটা অবশ্য আমাদের এলাকায় বিলুপ্তির পথে। আমরা অনেকেই পানির যে সেচ বা টিউবওয়েলের যে নোংরা পানি বা যেখানে ঢাল পানি রয়েছে, ময়লা যুক্ত পানি, সেখানে আমরা বেশিরভাগে আমাদের গ্রাম অঞ্চলে পাওয়া যায়। আর এটা অবশ্য চাষাবাদের জন্য খুব বেস্ট। এগুলো অনেকে জানে না, অনেকে বুঝে, অনেকে যারা বেশিরভাগই আমাদের কৃষি ক্ষেত্রে নীলফামারী উপজেলা এবং ডিমলা উপজেলা এই জেলার মধ্যে এদিক দিয়ে খুব অদক্ষ মানুষই বেশি, এগুলো সম্পর্কে যারা ধারণা নাই। আর আমি যেটা বলতে চাইছিলাম, এগুলা হচ্ছে যশোর, কুষ্টিয়া এবং নাটোরের দিক দিয়া অনেক বিঘা সম্পত্তি এগুলা আবাদ করে। তা আমি গতকাল এই এই চারাগুলা রোপণ করছি, দেখতে পাচ্ছেন। এটা অবশ্য দুইটা লাইন আছে, একটা লাইনে আছে 16টা করে রোপণ করা হয়েছে, আর 3 থেকে 4টা শর্ট পড়ছে। সেটা আমি আজকে গাড়বো আর আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। এটা অবশ্য গাড়ার সময় সবচেয়ে ভালো হয় অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই 3 মাসের মধ্যে যদি গাড়েন তো অবশ্যই ভালো একটা রেজাল্ট আসে, ভালো একটা ফলাফল আসে। এবং কোচ কোচ এই যে লথিগুলা, এই যে লথি, যে এটা কিন্তু লথি হয়ে গেছে, এই যে লথি, এটাকে লথি বলে। এই লথিগুলো বর্তমানে 60 টাকা কেজি। এই লথিটা কিন্তু বর্তমানে 60 টাকা কেজি বাজারে পাওয়া যায়। তো অবশ্যই এই লথিগুলা কিন্তু চাষ করবেন। এবং বর্তমানে যদি 60 টাকা কেজি হয়, 1 কেজি লথি কতটুকু হয়? অল্পটুকু হলে 1 কেজি হয়ে যায়। তো সেক্ষেত্রে আমি যেটা সাজেস্ট করব, এই লথিরাজ কচুগুলা অবশ্যই আপনারা যে জায়গা পরিত্যক্ত রয়েছে, অল্পটুকু জায়গা পরিত্যক্ত রয়েছে এবং নিচে জায়গায় অবশ্যই রোপণ করবেন। আর এইগুলো রোপণ করার সিস্টেম হচ্ছে, নিয়ম হচ্ছে, আপনারা জমিটাকে আগে পুরোপুরি পানি সেচ দিয়ে নেবেন। আমি এই জমিটা পানি দিয়ে সেচ দিয়েছিলাম। এই ধান খেতের পানি আমি এখান থেকে নিয়েছিলাম। নেওয়ার পরে এই ক্ষেতটা অবশ্য পুরোটাই আমি পানি ভরাইছিলাম, পানি একবারে পুরা ক্ষেতটা ভরে নিয়েছিলাম। ভরার পরে তারপরে এই কচুর চারা রোপণ করছি। তো রোপণ করার পদ্ধতি আছে, আমি এখান থেকে আমি দিছি 25 ইঞ্চি, আর এখান থেকেও 25 ইঞ্চি আছে, স্কোয়ার দিয়ে দিছি। আপনারা যেভাবে ইচ্ছা মানে একটু গ্যাপ দিয়ে রাখবেন, বেশি বেশি করে গ্যাপ দিবেন, ফাঁকা রাখবেন, ফাঁকা রাখিয়ে রোপণ করবেন। আর একটা দর্শক, আমরা কৃষক ম্যাক্সিমাম কিন্তু ভুল করি। এই যে চারা, যে কোনো চারা, যে কোনো ফসলের চারা, মরিচ হোক, বেগুন হোক, যে কোনো চারার এই পরিমাণ রোপণ করা নিয়ম, কিন্তু আমরা বেশিরভাগই এই পর্যন্ত রোপণ করি, এই পর্যন্ত পুঁতে দিই, এত তো পুঁতে দেওয়া যাবে না। এটা নিয়ম হচ্ছে এই পর্যন্ত রোপণ করার। এই যে দেখেন সঠিক নিয়ম, শিকড়গুলা দিয়ে দিলাম নিচে, এটা বেশি নিচে দেওয়া যাবে না।
এই যে হালকা একটু মাটিটাকে চাপ দিয়ে রাখতে হবে। চাপ দিলে পরে এই এই গাছের সাথে এই মাটিটার একটা চাপ প্রয়োগ হবে। চাপ প্রয়োগ হলে মাটিটা ধরবে, শিকড়টা ধরবে। যেহেতু আমার এখানে একটা শর্ট ছিল, আমি এটা আপনার রোপণ করে দেখাইলাম, আর বাকিগুলো সাইড দিয়ে দেখাবো। আর বিশেষ করে এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা তো উঁচু জায়গা। এটা কিন্তু এটা কচুর চারা বা গ্রাম অঞ্চলে বলে কচুর বই। হ্যাঁ, কচুর বই, এই 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 জাতটা আলাদা, আর এখানে যে রোপণ করছি এই জাতটা আলাদা। আমার কিন্তু এই 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 জায়গাটা কিন্তু এইটুকু কিন্তু পানি উঠে নাই। আমি পানি সেচ বানাই দিছি, এবং ক্ষেতের মধ্যে পানি দিচ্ছি। এই ক্ষেতের মধ্যে পানি দিয়ে সেচ দিয়ে দিছি। সে পানি ক্ষেত্রে ঢোকার পরে এটা অবশ্য পানি ভরাট রাখবো, যাতে কোনো প্রকার পানি যাতে না শুকে যায়। আর বর্তমান ওয়েদার, আকাশের বৃষ্টি আসবে আসবে হাফ, কিন্তু বৃষ্টি এখনো আসে না। অনেক অনেক জেলায় বৃষ্টি, প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে, কিন্তু এই এলাকায় এখনো বৃষ্টি পড়ে নাই। আর ওয়েদার প্রচুর গরম। এই গরমের কারণে এদের পানি সেচটা অবশ্য জরুরি। এটা গাড়ার সময় পানি দিয়েছিলাম, কিন্তু পানি হয় নাই। এখনো পানি সবসময় ভরাট করে রাখা খুব জরুরি। তো দর্শক, এই জায়গাটা অবশ্য মূলত রাস্তার কাজ করছে। রাস্তার কাজ করার কারণে জায়গাটা গ্যাপ রয়েছে, জায়গাটা পুরোটাই গ্যাপ রয়েছে। এই জন্য কচুর লতি রোপণ করলাম, যাতে কোনো জায়গা যাতে গ্যাপ না থাকে। সেদিক দিয়ে অবশ্যই আপনারা সচেতন হবেন। জায়গা গ্যাপ রাখা মানে কি, এমনি অনেক ফসল আবাদ করতে পারবেন, অনেক ফসল রোপণ করতে পারবেন। অবশ্যই আপনারা জায়গা কোনো সময় গ্যাপ রাখবেন না। গ্যাপ রাখলে দেশের সম্পদ নিজের ক্ষতি। হ্যাঁ, যেহেতু অর্থ সম্পদ বা মানুষের স্বয়ংসম্পূর্ণ কেউ না। হ্যাঁ, জায়গা যার যতটুকু জায়গা আছে অবশ্যই চেষ্টা করবেন রোপণ করার জন্য, ফসল ফলার জন্য চেষ্টা করবেন। আর এইটা অবশ্য আজকেই পানি ভরাট করে দিব। ভরাট করে দেওয়ার পরে এটা অবশ্য 2 দিন হলো রোপণ করার। আমি ভিডিওটা দিতে পারি নাই, আজকে দিলাম। আর যেহেতু আজকেও 4-5টা নিয়ে আসা হয়েছে, এগুলো কচি লতি হচ্ছে আমাদের ছোট চাচার, ওনার বাড়ির পূর্বের একটা ভিডিও দিয়েছিলাম আপনার, সেখান থেকে আনা। সেখান থেকে আইনে অবশ্য রোপণ করতেছি। আর যেটা বলতেছিলাম, এগুলা অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই 3 মাসে রোপণ করা সঠিক নিয়ম। যেহেতু এখন মার্চ, মে চলে যাবো, সম্ভব মে মাস, তার মানে 5 মাস হয়ে গেছে। 5-3-8 মাস অনেক পিছিয়ে গেছে। তো সেক্ষেত্রে 12 মাসেই করা যায়, তেমন সমস্যা হয় না। কিন্তু এই 3 মাসে সবচেয়ে করাটা ভালো। মাটিগুলা এখনো নরম আছে, আর বিশেষ করে এগুলো মাটি আছে বালু মাটি। এটা অবশ্য পানি দিছিলাম, পানি দিয়ে ভরে ঢেলেছিলাম, তারপরে পানি হয় নাই। পানি আরো পর্যাপ্ত পরিমাণ পানি এ পর্যন্ত পানি ভরে রাখতে হবে। পানি ভরে রাখলে কি এই গাছগুলা খুব দ্রুত সবল হবে, ভালো থাকবে। তো দর্শক, তেমনটা সার লাগবে না, যেহেতু গাছ আমার এখন ইনশাল্লাহ মরবে না গাছগুলা। এগুলা গাছ মরে না। গাছগুলা যখন একটু ধরবে, গাছের মাটির সাথে একবার অ্যাডজাস্ট হবে, তখন একটু সার দেবো। এখন আর সার দেবো না। অবশ্যই সার দিলে পরবর্তী ভিডিও দেখাবো ইনশাল্লাহ। তো দর্শক, আজকে এই পর্যন্ত ভিডিওটা শেষ করলাম। পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আসসালামু আলাইকুম।